নীরদ সি চৌধুরী তিনি বিদ্যাসাগরকে সেরা ৩ বাঙালির তালিকায় রাখেননি, এবং বোধহয় তিনি বলেছিলেন যে সেরা ৫ বাঙালির তালিকাতেও তিনি বিদ্যাসাগরকে রাখবেন না। হ্যালো অ্যান্ড নমস্কার, আমি অভিক। শ্রাবণের কলকাতা, কখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কখনো বা ভ্যাপসা গরম। তো আরমা স্ট্রিট ধরে শ্যামবাজার থেকে একটা ঘোড়ায় টানা গাড়ি আসছে। গাড়ির মধ্যে বসে আছেন ৩ জন পুরুষ, এবং গাড়িটি যাচ্ছে তৎকালীন কলকাতার বিখ্যাত অঞ্চল বাদুড় বাগানের দিকে। অবশেষে সেই গাড়িটি একটা দোতলা বাড়ির সামনে দাঁড়ালো। গাড়ি থামার পরে দুজন ব্যক্তি একজন ব্যক্তিকে ধীরে ধীরে গাড়ি থেকে নামালেন। এই ব্যক্তিটি এক জ্যোতির্ময় পুরুষ, মনে হয় সম্পূর্ণ ধ্যানস্থ। বার্নিশ করা চটি, সাদা ধপধপে ধুতি পাঞ্জাবি পরা এই মানুষটিকে বাকি দুজন মানুষ নামালেন। বর্ষার জলে চারিদিকের বাগান ফুলে ফুলে প্রস্ফুটিত, যেন তারা এই ৩ জন আগন্তুককে অভ্যর্থনা জানাচ্ছে। ৩ জন ব্যক্তি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেন। শয়নকক্ষ ছাড়া যে আর একটা বিশাল হলঘর রয়েছে, সেটি বইতে বইতে পরিপূর্ণ, এবং সেই বাড়ির মালিক যেখানে বসেন তার সামনে যে টেবিল রয়েছে সেখানে চিঠিপত্রের পাহাড়। না, এই চিঠিগুলো অদ্ভুত। এই চিঠিগুলো কিছু দেয় না, শুধু পেতে চায়। যেমন কেউ লিখেছেন যে আমি এক অনাথ বিধবা, আমার শিশুটিকে দেখুন। আবার কেউ লিখেছেন আমি মধুকবি, আমার একটু সাহায্য চাই, আবারও আমি ঋণ করে ফেলেছি। কেউ লিখছেন আপনি বায়ু পরিবর্তনে বাইরে গেছিলেন, তাই মাসোহারা পাইনি, দয়া করে এ মাসে দ্বিগুণ মাসোহারা দেবেন। আবার কেউ লিখেছে আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না, কারুর বিধবা ভগিনীর বিয়ে হচ্ছে না, কেউ বা আবার এমনিই অর্থ সাহায্য চাইছে। ৩ জন ঢোকা মাত্রই বাড়ির গৃহকর্তা সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করলেন। জ্যোতির্ময় মানুষটি ধীরে ধীরে এগোচ্ছেন সেই গৃহকর্তার দিকে, আর মুগ্ধ হয়ে দেখছেন দুজনের মধ্যে ব্যবধান ক্রমশ কমছে। সেই সাধু পুরুষটি মুগ্ধ নয়নে খর্বাকৃতি গৃহকর্তার দিকে তাকিয়ে বললেন, আমি সাগর অনেক দেখেছি, কিন্তু বিদ্যের সাগর এই প্রথম দেখলাম। হ্যাঁ, ঊনবিংশ শতাব্দীর 2 কল্পতরু মুখোমুখি, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ এবং দয়ার সাগর বিদ্যাসাগর। মুহূর্তে তৈরি হলো ইতিহাস। আর শ্রীরামকৃষ্ণের সাথে বিদ্যাসাগরের সাক্ষাৎ পাওয়ার জন্যে আর যে 2 জন মানুষ এসেছিলেন তারা হলেন একজন শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত মহেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীকালে শ্রীম নামে শ্রীরামকৃষ্ণ কথামৃত লিখে অমর হয়ে থাকবেন। আর একজন হলেন বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ভবনাথ চট্টোপাধ্যায়, শ্রীরামকৃষ্ণ লীলায় যার নাম উল্লেখ থাকবে। শ্রীরামকৃষ্ণ যখন বাংলার নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্রকে দেখে ভাববিহ্বল, তখন বিদ্যাসাগর বললেন, আমাকে সমুদ্র বলছেন, তবে নোনা জল কিছুটা নিয়ে যান। মধুর স্বরে শ্রীরামকৃষ্ণ বললেন, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি বিদ্যার সাগর, তুমি তো ক্ষীর সমুদ্র। সময়টা 1882 সালের 5ই অগস্ট, যখন ইতিহাস সাক্ষী থাকবে 62 বছরের বিদ্যাসাগর আর 46 বছর বয়সের শ্রীরামকৃষ্ণ পরস্পরের মুখোমুখি হবেন। দুজনই হুগলির, না আমি বিষয়টা পরে আসছি, কিন্তু দুজনেই হুগলির। একজনের পথ জ্ঞানের আর একজনের পথ কর্মের। গীতার যেন 2টি অধ্যায় পরস্পরের মুখোমুখি, কর্ম
এবং ভক্তিযোগ। দুজনেরই হৃদয় এত বড় হয়েছে যে তারা একটা পিঁপড়ের দুঃখ অনুভব করতে পারেন। দুজনেই নির্মাণ করতে চান এমন একটা পৃথিবী যেখানে মানুষের চোখের জল থাকবে না, যেখানে বঞ্চিতদের বিষাদ থাকবে না। দুজনেই চাইছেন আগামী পৃথিবীকে নবজাতকের বাসযোগ্য করতে। একজন তেজের অধিকারী, তিনি বিদ্যাসাগর, অন্যজন প্রেমের, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আজকে এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন আজ 26শে সেপ্টেম্বর। 1820 সালে 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্ম হয়েছিল তৎকালীন বীরসিংহ গ্রামে, যে বীরসিংহ গ্রাম কিন্তু ছিল সে সময় হুগলি জেলার অন্তর্ভুক্ত। তাই আমি একটু আগেই বললাম যে হুগলির দুই মানুষ তারা পরস্পরের মুখোমুখি হয়ে এক ইতিহাস রচনা করেছিলেন। পরবর্তীকালে বাংলার লেফটেন্যান্ট গভর্নর ক্যাম্বেল সাহেবের কলমের খোঁচায় বীরসিংহ মেদিনীপুর জেলায় ঢুকে আসে। ঈশ্বরচন্দ্রের পূর্বপুরুষেরা হুগলির বনমালীপুর গ্রামে থাকতেন। পরবর্তীকালে তারা ভাতৃবিরোধের কারণে খুব সম্ভবত তারা বীরসিংহে চলে আসেন। তো আমরা আবার এই দুই মহামানবের মিলনস্থলে ফিরে যাই। শ্রীরামকৃষ্ণ দেখছেন বিদ্যাসাগরকে খুঁটিয়ে, পরনে থান কাপড়, পায়ে চটি জুতো, গায়ে হাত কাটা ফ্লানেলের জামা, চোখটা অস্বাভাবিক ঝকঝকে উজ্জ্বল, পৈতেটা গলার কাছে দেখা যাচ্ছে। ঠাকুর বললেন, তোমার অনেক গুণ বিদ্যাসাগর। এই মাস্টার আমাকে বলেছে তোমার বিদ্যানুরাগ, তোমার সর্বজীবে দয়া। তুমি দুধ খাওয়া বন্ধ করেছ বাছুরদের কথা ভেবে, তারা যাতে মাতৃস্তন্য পান করতে পারে সেজন্যে তুমি দুধ খাওয়া ছেড়ে দিয়েছ। আমি খুব খুশি হয়েছি। আর ঘোড়া নিজের কষ্ট বলতে পারে না, কিন্তু টানতে কষ্ট হয় বলে তুমি ঘোড়ার গাড়িতে চড়া ছেড়ে দিয়েছ বিদ্যাসাগর। শুনলাম যে এক দরিদ্র মুটেওয়ালা, তার কলেরা হয়েছিল, সে রাস্তার পাশে পড়েছিল, লোক পাশ কাটিয়ে নাক চাপা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, আর তুমি কি না দয়ার সাগর, তুমি তাকে কোলে তুলে নিয়ে এসে নিজের বাড়িতে সস্নেহে পরিচর্যা করে সুস্থ করে তুললে। তুমি জীবন দান করেছ সেই কলেরা আক্রান্ত মানুষটিকে। তুমি এত নির্লোভ বিদ্যাসাগর, এবং তোমার এতটাই উচ্চ আদর্শ যে মতের অমিল হলো বলে সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদ ছেড়ে দিলে। বিদ্যাসাগর, তুমি তো সত্যিকারের শিক্ষক, মানুষের শিক্ষক, জাতির শিক্ষক। শুনেছি তোমার মাতৃভক্তির কথা। আবেগাপ্লুত রামকৃষ্ণদেব বলে যাচ্ছেন, আর বিদ্যাসাগর মিটিমিটি হাসছেন। জ্ঞানের ঠাকুর রামকৃষ্ণ বললেন, তুমি দয়ার জন্যে কর্ম করছো, এ তো রাজসিক কর্ম। তুমি বিদ্যাদান করেছ, অন্নদান করেছ, এই নিষ্কাম কর্ম করলে ভগবান লাভ হয়। তুমি তো আসলে সিদ্ধ পুরুষ। বিদ্যাসাগর এবারে হেসে ফেললেন। তিনি বললেন, কেমন করে? তখন রামকৃষ্ণ বললেন স্নেহমাখা কণ্ঠে, আরে আলু পটল সেদ্ধ হলে তো নরম হয়, আর বাবা বিদ্যাসাগর, তোমার মনটা বড্ড যে নরম, তাই তুমি সিদ্ধ। রসিকতা করে বিদ্যাসাগর বললেন, কিন্তু কলাই বাটা সিদ্ধ তো শক্ত হয়ে যায়। রামকৃষ্ণ স্নেহমাখা গলায় বললেন, তুমি তা নয় গো, শুধু পণ্ডিতগুলো বড্ড দরকচা, না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে ওড়ে, কিন্তু নজর থাকে ভাগাড়ে। শুধু শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি যায়নি। শকুনির মতো পচা মরা খুঁজছে। আসক্তি আর অবিদ্যার সাগর সব। আর তুমি ভক্তি, বৈরাগ আর বিদ্যার ঐশ্বর্যে এক মহাসাগরের মতো। আমার এই পবিত্র জন্মদিনে বিদ্যাসাগরের প্রতি প্রণাম শেষ করছি একটা ছোট্ট কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ঘটনা দিয়ে। ঘটনাটা হচ্ছে
বেশ কয়েক বছর আগে, তখন প্রবাদ প্রতিম ভারতীয় পণ্ডিত এবং অক্সফোর্ড স্কলার নীরদ সি চৌধুরী তিনি জীবিত ছিলেন। তো তিনি তখন আনন্দবাজার পত্রিকার রবিবারের যে ক্রোড়পত্র, অর্থাৎ রবিবাসরীয়, সেখানে তিনি লিখছিলেন 3 জন সেরা বাঙালির কথা। তো স্বাভাবিকভাবেই পাঠকরা বোধহয় আশা করেছিল যে 3 জন সেরা বাঙালির মধ্যে বিদ্যাসাগরের নামও থাকবে। কিন্তু চারিদিকে খুব বিক্ষোভ তৈরি হলো। চিঠিতে চিঠিতে সম্পাদকীয় কলাম 6 লাফ। কেন না, নীরদ সি চৌধুরী তিনি বিদ্যাসাগরকে সেরা 3 বাঙালির তালিকায় রাখেননি, এবং বোধহয় তিনি বলেছিলেন যে সেরা 5 বাঙালির তালিকাতেও তিনি বিদ্যাসাগরকে রাখবেন না। তো এই নিয়ে প্রবল হইচই হয়েছিল। অনেকে না জেনে বুঝে নীরদ সি চৌধুরীর বই না পড়ে, ওই আত্মঘাতী বাঙালি আর কি, নীরদ সি চৌধুরী বলেছিলেন, তারা নীরদ সি চৌধুরীকে ওই সাম্রাজ্যবাদী প্রভুদের প্রতীক বলে মনে করে, যদিও বাস্তবটা আলাদা। যাই হোক, তো যখন চারিদিকে ব্যক্তি আক্রমণ শুরু হলো নীরদ সি চৌধুরীর বিরুদ্ধে, অনেকে আবার তার জ্ঞান বুদ্ধি এবং বাস্তববোধ নিয়েও সংশয় প্রকাশ করছিলেন, তখন আবার কলম ধরলেন নীরদ সি চৌধুরী। তিনি বললেন যে আসল ব্যাপারটা কেউ বোঝেনি। অবশ্যই আমার চোখে এক আদর্শ ব্যক্তিত্ব যদি কেউ হন, তিনি হচ্ছেন বিদ্যাসাগর। কিন্তু কেন আমি বিদ্যাসাগরকে সেরা 3 বাঙালির জায়গায় রাখিনি জানেন? কারণ আমার চোখে বিদ্যাসাগর বাঙালি নন। একজন বাঙালি মানেই হচ্ছে সে অলস। একজন বাঙালি মানেই হচ্ছে সংসার বিচ্ছিন্ন হয়ে সে কিছু সাহিত্য শিল্প চর্চা করবে এবং কর্মবিমুখ, মুখে শুধু বড় বড় বলচাল, কাজের বেলা ঘোড়ার ডিম। কিন্তু একজন ইউরোপিয়ান, যারা পৃথিবীতে রেনেসাঁস এনেছিল, ব্রিটিশদের একটা সাহেবদের একটা ছোট্ট দ্বীপ ইংল্যান্ড, যারা এত বিশাল ভূখণ্ড, বলতে গেলে একটা সময় সারা পৃথিবীকে শাসন করত, তাদের কর্মোদ্যম, তাদের সাহসিকতা, তাদের সুচারু বাস্তব বুদ্ধির জন্যে আমি বিদ্যাসাগরকে একজন ইউরোপিয়ান সাহেব বলে মনে করি। তিনি তার কর্মনিষ্ঠা, তার সিনসিয়ারিটি, তার উদ্যম, তার সাহস, তার শক্তি, তার বুদ্ধিমত্তাতে বাঙালি ছিলেন না, বাঙালিদের মতো ন্যাকা ছিলেন না। তিনি বিদ্যাসাগর, তিনি বুদ্ধির সাগর, তিনি সমাজ সংস্কারক, বাংলায় নবজাগরণের পথিকৃৎ। তিনি আমার চোখে, নীরদ সি চৌধুরী বলছেন, একজন ইউরোপিয়ান। তাই তাকে বাঙালিদের মধ্যে রাখিনি। খুব দুঃখ লাগে যে বিদ্যাসাগর যদি না আসতেন, বাঙালিরা হয়তো নিরক্ষর থাকতো না, বর্ণপরিচয় অন্য কেউ লিখতো, হয়তো মদন মোহন তর্কালঙ্কার লিখতেন, সেটা বড় কথা নয়। কিন্তু বড় কথা যেটা, সেটা হচ্ছে যে বিদ্যাসাগর না থাকলে বাঙালি জাতিটাই হয়তো তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারতো না। কিন্তু সেই বাঙালিরাই শেষ বয়সে বিদ্যাসাগরকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। এই ঋষিতুল্য মানুষটিকে তারা অপমানে জর্জরিত করেছিল। ব্যক্তিগত আঘাত করতেও এরা পিছপা হয়নি। এমনকি তার কর্মচারীরা, তার যে বইয়ের ব্যবসা ছিল, সেখানেও তারা তছরূপ করেছিল। তার বিশ্বাসের প্রতি এই অসম্মান, এই বিশ্বাসহীনতা বিদ্যাসাগর মেনে নিতে পারেননি, মনে আঘাত পেয়েছিলেন। আসলে দোষ দিয়ে লাভ নেই, কারণ বিদ্যাসাগরের প্রকৃত মূল্যায়ন তার মতো মহান একজন মানুষের পক্ষেই করা সম্ভব, যেমনটা করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাই বিদ্যাসাগর তার শেষ জীবনে তিনি চলে যান বাংলা ছেড়ে কারমাটাঁড়ে। সেখানে সাঁওতাল জনগোষ্ঠীর মানুষদের সাথে, তাদের পবিত্র সরল জীবনযাত্রার সাথে তিনি নিজের বাঁচার আনন্দ খুঁজে পেয়েছিলেন। তার হোমিওপ্যাথি চিকিৎসা, তার দয়া, দাক্ষিণ্য, মানবিকতাবোধ, না, বিদ্যাসাগর কখন যেন বাঙালিদের আপন হতে পারেননি, কিন্তু যারা আদিবাসী, যারা এই দেশের জনজাতি, যাদের শহুরে সংস্কৃতি এখনও কলুষিত করেনি,
মনের পবিত্র পরিবেশে যারা বাস করে তাদের কাছে হয়ে উঠেছিলেন বিদ্যাসাগর, প্রাণের সাগর। তাদের কাছে তিনি হয়ে উঠেছিলেন প্রাণের ঠাকুর। বাঙালি সত্যি কি কোনোদিন ক্ষমা চাইবে? চাইলেই বা কি, বড্ড দেরি হয়ে গেছে। সমাজটা এতটাই দূষিত হয়ে গেছে যে এর আর সংস্কার করা বোধহয় সম্ভব না। তবুও হোপ ফর দ্য বেস্ট। বিদ্যাসাগরের চরণে শত কোটি প্রণাম জানিয়ে শেষ করলাম।